আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমার গলাটা কেন জানি আমার সাথে নাই, একদমই ভয়েসটা দিতে পারছি না। শুরুতেই কেন জানি আমার ভয়েসটা একটু কেমন জানি লাগছে, মানে দিতে কষ্ট হচ্ছে, কেন জানি বলতে পারবো না। হয়তোবা আমার গলাটা আজকে আমার সাথে ইয়ার্কি করছে, কিংবা আমার সঙ্গ দিতে চাচ্ছে না। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বারান্দায়। আমার এই কাটামুকুট গাছটায় বেশ কিছু ফুল এসেছে। তো গাছটা এখনও টবে লাগানো হয় নাই, মার্কেটেও যাওয়া হয় না, টবও আনা হয় না। মোস্তাকিমের বাবাকে বলেছিলাম 2টা টব আনার জন্য। আসলে উনি অনেক রাতে আসে, তখন হয়তো ওনার চোখে পড়ে না, কিংবা অত রাতে দোকান বন্ধ থাকে। তাই কি আর করা, ঘরে একটা টব ছিল আর এটার মধ্যে সিঙ্গোনিয়াম গাছ ছিল। তো সিঙ্গোনিয়াম গাছ আরও আছে, সেজন্য এই গাছটা তুলে ফেলে দিলাম আর এটার মধ্যেই কাটামুকুট গাছটা দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পর গাছে কিন্তু তেমন একটা পানি দেওয়া হয় না। মোস্তাকিমের বাবার পানি দিতে নাকি মনেই থাকে না। বাড়ি থেকে আমি ফোন দিয়ে তারপরে পানি দেওয়ার কথা বলতে হয়। তো মাটি ধরতে কিন্তু আমার বরাবর অনেক বেশি খারাপ লাগে। আমি কিন্তু গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, তবে মাটি ছানতে আমার একদমই বিরক্ত লাগে। অনেকেই জানেন মাটির মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, সেটা দেখলে আমার মানে কয়েকদিনের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায়। তো সেজন্য না, মাটি তেমন একটা ধরতে পারি না, ধরতে অনেক বেশি ঘৃণা লাগে। কিন্তু আমরা যারা গাছপ্রেমী আছি তারা কিন্তু না চাইতেও মাটি ধরতে হয়, কিছু করার নেই। তবে যেই মাটি সহ গাছ কিনে আনি সেটার মধ্যে কিন্তু তেমন একটা ময়লা থাকে না, কখনো আমি পাই নাই। তবে ঘরে যেই মাটিগুলো জমা থাকে, আমাদের ঘরে যে গাছগুলো লাগানো হয় সেই মাটিতেই না মাঝে মধ্যে আমি কিছু কিছু ময়লা দেখি, যেটা দেখলে অনেক বেশি খারাপ লাগে, ঘৃণা লাগে। আর সেটা দেখার পর কিছুদিন আমি খেতেই পারি না, খেতে গেলেই ওইটা চোখে ভাসে। তো যাই হোক, গাছগুলো ঠিকমতো রেখে পুরো বারান্দাটা পরিষ্কার করে চলে এসেছি মাছ কাটবো। এছাড়া ঘরে যে কাজকর্ম সেগুলো সোহানাকে দিয়েছি, বললাম বিছানা গুছিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলো। আর গতকাল রাতে পুঁটি মাছ এনেছিল, মাছগুলো তাজা তাজা কেটে ফ্রিজে রেখে দিই। বাড়িতে যেহেতু যাব আর শেষ সময় ঘরের যত কাজকর্ম আছে সব কিছু গুছিয়ে রাখবো। মাছগুলো কিন্তু একদম তরতাজা ছিল, দেখলেই বোঝা যায়। গতকাল রাতে যখন মাছগুলো এনে আমার হাতে দিয়েছে, আমি তো ফ্রিজে তুলে রেখেছি, ভেবেছিলাম হয়তো পেট নরম হবে বা কাটতে পারবো না। সকালে যখন মাছগুলো নামিয়ে কাটতে বসলাম, দেখলাম মাছগুলো অনেক সুন্দর, একদম তাজা, কাটতে ভালোই লেগেছে। তো মাছগুলো এখন আমি ভাগ করে নিয়েছি, একদম বড় সাইজেরগুলো আলাদা করেছি, তারপর ছোট সাইজেরগুলো আলাদা করেছি, মাঝারি সাইজেরগুলো আলাদা করেছি। বড় সাইজেরগুলো ভেজে দিব, আপনাদের ভাইয়া ভাজা মাছটা অনেক বেশি পছন্দ করে। আর ছোট সাইজের যেগুলো, এগুলো হাতে মাখিয়ে রান্না করব, মাঝারি সাইজেরগুলোও ভুনা করব। তো এখন আপাতত আমি ফ্রিজে রেখে দিলাম। আপনারা যখন ভিডিওটা হাতে পাবেন তখন কিন্তু আমি গ্রামে থাকব। গ্রামে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল। আমরা সবাই যেটা দেখাই আসলে ভিতরে কিন্তু তার ব্যতিক্রম থাকে। এই যে দেখেন, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কত তাড়াতাড়ি মাছগুলো কেটে আবার বক্সেও ভরে রাখছি, অথচ এর পিছনে আমার কতটা কষ্ট হয়েছে, কতটা সময় লেগেছে। ছোট মাছ কাটা কিন্তু অনেক বেশি কষ্ট, আমরা সবাই জানি। অনেকে তো ছোট মাছ কাটার ভয়ে খেতেই চায় না, তবে আমার কাছে কষ্ট হলেও ছোট মাছ আমার অনেক বেশি পছন্দ। আমি সবসময় ছোট মাছ কাটতে অপছন্দ করলেও পছন্দ করি, কারণ আমার খেতে ভালো লাগে। তাই সবসময় মানুষকে আমরা যেটা দেখাই আসলে সেটা সত্যি হয় না, তার পিছনেও কিন্তু অনেক গল্প থাকে, অনেক কিছু থাকে। আমরা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পছন্দ করি, আমরা ভালোটা দেখাতে চাই, মন্দটা লুকিয়ে রাখি, কারণ ভালোটা সবাই পছন্দ করে, মন্দটা কেউ পছন্দ করে না। তবে সবসময় ভালো জিনিস, সাজানো গোছানো সংসার, সুখের গল্প সব কিছু না বলতে হয় না, কারণ অনেক সময় অনেকের নজর লেগে যায়।
আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এটা কারো কাছে প্রকাশ করবেন, বলবেন। দেখবেন তার পরক্ষণেই আপনার সংসারে অশান্তি, আপনার সংসারে ঝগড়াঝাটি, স্বামীর সাথে অমিল, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছি আমি। আমি কিন্তু এই জিনিসটা ফেস করেছিলাম। মানুষের নজর অনেক বেশি খারাপ, অনেক বেশি মারাত্মক। একবার মানুষের নজর যদি কারো সংসারের উপরে পড়ে, কারো জীবনের উপরে পড়ে, তার জীবন, তার সংসার একদম ছারখার হয়ে যায়। কখনো নিজের ব্যক্তিগত জীবন, নিজের সংসারে নিজে কেমন আছেন, স্বামীর সাথে সম্পর্ক কেমন, আদৌ ভালো আছেন কিনা, সুখে আছেন কিনা, কখনো কারোর সাথে শেয়ার করা উচিত না। যখনই আপনার ভালোটা, সুখে থাকার বিষয়টা কারোর সাথে প্রকাশ করবেন, তখনই দেখবেন আপনার সংসার একটার পর একটা ঝামেলা লেগেই আছে। তো আলহামদুলিল্লাহ, এত ঝামেলার পর সব কিছু কাটিয়ে আমি আমার সংসারটাকে আবার নতুন করে গুছাতে পেরেছি। হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু এই কথা কেন বললেন, কি হয়েছে? অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপাতত কিছুই বলবো না। তো এরই মধ্যে কিন্তু রান্নাবাড়া করছি। শাক রান্না করলাম আর এদিকে মুরগি নতুন আলু দিয়ে ঝোল করব। মুরগি আর আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানিটা দিয়ে দিলাম। যতটুকু ঝোল রাখবো ততটুকুই ঝোলের পানি দিয়েছি। আসলে আমাদের অধিকাংশ মেয়েদেরই একটা কমন সমস্যা আছে, সেটা হচ্ছে বিশ্বাস। আমরা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি। ধরেন পাশের ফ্ল্যাটের একজন ভাবি, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো। উনি আমার কাছে আসেন, আমি ওনার কাছে যাই, দুইজন দুজনের কাছে সুখ দুঃখের আলাপ করি। ওই সময় দেখা যায় একটা বিপত্তি ঘটে, যেমন আমি আমার সংসারের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু শেয়ার করি। হয়তোবা তার ব্যক্তিগত জীবনে উনি সুখী নাও হতে পারেন। যখন আমার সুখের কথাটা উনি শুনবেন, তখন কিন্তু ওনার খারাপ লাগবে। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস আসবে যে উনি ওনার জীবনে খুব সুখী, ওনার স্বামীকে নিয়ে উনি ভালো আছেন। ইস, আমি যদি এরকম ভালো থাকতে পারতাম। ওই যে দীর্ঘশ্বাস, ওই যে একটা নজর, ওইটাই আপনার সংসারে কিন্তু খুব ভয়াবহ একটা পরিবর্তন নিয়ে আসবে। সংসারে অশান্তি হবে, ঝামেলা হবে। তাই কখনো নিজের ব্যক্তিগত বিষয় কারো কাছে প্রকাশ করতে হয় না। থাক না কিছু ব্যক্তিগত, নিজের মতো করে, ভালোটাও নিজের, মন্দটাও নিজের। তো যাই হোক, এখানে কিন্তু মুরগির গোশতটা রান্না হয়ে গিয়েছে, পোলাওটা রান্না বসিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার বিকেলের রান্না। আর এই রান্না করতে করতে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। অল্পের জন্য আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। তো আমি কিন্তু এখন সিলিন্ডারে রান্না করছি। প্রথমে গ্যাস এসেছিল, লাইনের গ্যাসে মুরগিটা রান্না করলাম। তারপর হচ্ছে কিছু ভাত রান্না করলাম, অল্প ভাত। আর এদিকে আমি কাবাব বানাবো, টিকা বানাবো। এই প্রথমেই বানাচ্ছি, এর আগে কখনো বানাই নাই। তবে মোটামুটি ভালো হয়েছিল। বেশি যে ভালো হয়েছে বলবো না, মোটামুটি খাওয়ার মতো হয়েছিল। এদিকে পোলাওটা হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তারপরে টিকাটা ভাজবো। এটা টিকা বলে না কাবাব বলে বলতে পারবো না, আমার মনে যেটা এসেছে আমি সেভাবেই বানিয়েছি। তো মুরগি দিয়ে বানিয়েছিলাম। তো পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন দমে বসিয়ে রাখবো। এরই মধ্যে লাইনের গ্যাসও চলে এসেছে। আসলে লাইনের গ্যাসটা না আসা যাওয়ার মধ্যেই থাকে। তো যখন আবার লাইনের গ্যাস আসে তখন লাইনের গ্যাসে রান্না করি, আবার যখন চলে যায় তখন আবার সিলিন্ডার চুলায় রান্না করি। এইভাবেই রান্না করতে হয়। তো যখন আমি কাবাবটা বসিয়েছিলাম তখন তো আমি ফ্রাই প্যানে বসিয়েছি, আগুন তেমন একটা দেখা যায় না। তো চুলার চাবিটার মধ্যে দেখি ধোঁয়া উঠছে। তো হঠাৎ করে আমার চোখ গেল যে এরকম ধোঁয়া উঠতেছে কেন। যেই ফ্রাই প্যান সরিয়েছি আর দেখলাম যে চুলার চাবিটার মধ্যে এত পরিমাণ আগুন, আমার পুরো হাতটা পুড়ে গিয়েছে। এমনিতে পাশের চুলাটা লিক, অনেক দিন ধরে ওই চুলাটা একদম বন্ধ করে রেখেছি, রান্না করতে পারছি না, একটা চুলাতেই রান্না করি। যেহেতু অনেক রাতে আমাকে পানি ফুটাতে হয় লাইনের গ্যাসে, আমরা তো যেহেতু পানি ফুটিয়ে খাই। তো পানিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু প্রায় সময় শুয়ে থাকি কিংবা মোবাইল টিপে। পানি যেই পর্যন্ত বলক না আসে বা পানি সুন্দর মতো ফুটানো না হয় ওই পর্যন্ত আমি বসেই থাকি। তো এইভাবে গ্যাসে কাজ করা কিন্তু অনেক বেশি ভয়। আর যেহেতু আজকে গ্যাসের চুলার মানে কি বলে চাবি দিয়ে
পুরো আগুনটা বের হয়ে গিয়েছে। আমি তো একদম ভয়ে তাড়াতাড়ি মুস্তাকিমের বাবাকে ফোন দিয়েছি। তো মুস্তাকিমের বাবা বলল, তুমি চুলাটা অফ করে রাখো, আমি মিস্ত্রি নিয়ে আসতেছি, এখনই দোকান বন্ধ করে দিব। তো এই যে চাবিটা দেখেন পাল্টানো হয়েছে, রাতে মুস্তাকিমের বাবা আসার টাইমে মিস্ত্রি নিয়ে এসেছিল। চাবি, তারপর হচ্ছে চুলার যে বাটি, এগুলোও পাল্টানো হয়েছে। মুস্তাকিমের বাবাকে বলেছিলাম চুলাটা পাল্টানোর জন্য পুরা। তো মুস্তাকিমের বাবা বলতেছে এখন হাতে তেমন একটা টাকা পয়সা নাই, একটা চুলা কিনতে গেলে এখন বেশ কিছু টাকার প্রয়োজন, আপাতত চুলাটা ঠিক করি যেই কয়দিন যায়। তো কি আর করা, রাতে মিস্ত্রি এসে দোনোটা চুলা ঠিক করে দিয়ে গেছে, সেই সাথে সিলিন্ডার চুলায় যে কালি উঠতো সেটাও ঠিক করে দিয়ে গিয়েছে। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে নাস্তা করে একদম রান্নাঘরে চলে এসেছি, যেহেতু চুলাটা ঠিক করিয়েছে, আবার সেও অনেক রাতে, অত রাতে আর রান্নাঘরে কাজ করতে একদমই ইচ্ছে করে নাই। তো সকালবেলায় সমস্ত কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে, পুরো রান্নাঘরটা পরিষ্কার করব। আমার সিলিন্ডারের বোতল, তারপর হচ্ছে সিলিন্ডার চুলাটাও যেহেতু রান্নাঘরে থাকে, তাই কিন্তু এরকম গ্যাসের সমস্যা হলে অনেক বেশি ভয় করে। তো এই জন্য রিস্ক না নিয়ে কিন্তু চুলাটার সাথে সাথে ঠিক করে নিলাম, কারণ ঢাকা শহর কিন্তু ইদানিং অনেক বেশি দুর্ঘটনা ঘটছে, তাও এরকম সিলিন্ডার লাইনের গ্যাস থেকে। তো আল্লাহ পাক আসলে যখন যার যেভাবে বিপদ রেখেছেন সেভাবেই হবে, এটা আমরা এড়িয়ে যেতে পারবো না। তারপরেও দেখা যায় কি, সচেতন থাকলে অনেক বিপদ থেকেই মুক্তি পাওয়া যায়। তো রান্নাঘরটা কিন্তু আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। এমনিতেও গ্রামে যাওয়ার আগে রান্নাঘরটা মুছে রাখার ইচ্ছে ছিল, যে যাওয়ার আগে খুব সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে যাব। সবসময় গ্রাম থেকে এসে এই বাড়তি কাজগুলো আমার করতেই হয়, যতই করে যাই না কেন। তারপরেও যাওয়ার আগে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে গেলাম। এসে যদি এরকম দেখি তাহলে তো অনেক বেশি ভালো লাগবে, আর যদি না দেখি তাহলে তো কিছু করার নাই, এসে আবার করতে হবে। তো আমার এই চুলাটার কিন্তু অনেক বেশি বয়স হয়েছে, সংসার জীবনের শুরুর চুলা, এখন পর্যন্ত রান্না করছি। তবে একটা সুযোগ ছিল চুলাটা পাল্টানোর, তো হাজব্যান্ডের হাতে যেহেতু টাকা পয়সা নাই, তাই তেমন একটা চাপ দিলাম না। আসলে আমি যেহেতু ওনার সহধর্মিণী, ওনার ভালো মন্দটাও আমার বুঝতে হবে, কখন ওনার হাতে টাকা আছে কখন নাই, সেটা বুঝেই তো আমার সামনের এগিয়ে যেতে হবে, সংসারটা পরিচালনা করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, দেখুন কত বেশি সুন্দর লাগছে, একদম চকচকে হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই 13 মিনিটের ভিডিওটা আমার প্রায় 1 ঘন্টা লেগেছে ভয়েস দিতে, কারণ গলাটা বারবার শুকিয়ে আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।